হ্যালো বন্ধুরা, জীবনের সহজপাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন একটা দিনে আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। আজ আবহাওয়াটা একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া, মানে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটাকে না এখন দুর্যোগের মধ্যেই ধরে নেওয়া যায়। ভীষণ কাজকর্মের ক্ষতি হয়, আর প্রতিনিয়ত বৃষ্টি আর ভালো লাগে না। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে। কখন শুরু হয়েছে জানি না, তবে উঠেই বৃষ্টি ভেজা একটা সকাল বেশ অনুভব করতে ভালো লাগছে ঘরের ভেতর থেকে। কিন্তু যারা কাজে কর্মে বাইরে বেরোয় তাদের তো পক্ষে খুবই কষ্টদায়ক। আর আজকে রোজকার কাজকর্ম দেখাবার সাথে সাথে কিছু অনুভূতিকে তোমাদের সাথে শেয়ার করব। তা কী অনুভূতি ক্রমশ প্রকাশ্য। বৃষ্টির মধ্যে ভেজা জামা কাপড় এরকমই ঘরের মধ্যে ঝুলতে থাকে। কিছু জামা কাপড় যেগুলো জল ঝরে গেছে সেগুলো রাত্রিবেলা এইভাবেই ঘরের মধ্যে দিয়ে হ্যাঙ্গারে করে তাতে শুকিয়ে যায়। আর নালে প্রচুর জামা কাপড় জমে যায়, কারণ রোজকার কাচাকুচিগুলো তো করতেই হয়। তার সাথে সাথে সকালবেলা যা রোজকার কাজকর্ম থাকে ঘরদোর গোছানো, সেগুলোই করছি। তা এই জীবনটা না একটা, আমাদের যেমন প্রকৃতি 6টা ঋতুর সমাহার, একটার পর একটা ঋতু আসে আর আমরা আবহাওয়ার অনেক পরিবর্তন দেখতে পাই, সেরকম জীবনেও না এরকম পরিবর্তন হঠাৎ করেই আসে, হঠাৎ করেই চলে আসে। এরকম পরিবর্তন আমার জীবনেও এসেছিল। খুব ভালোভাবে জীবনটা ছোট থেকে বড় হয়েছি, কখনো দুঃখে পরশ আমার গায়ে লাগেনি। তবে খুব সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম, বাবার লিমিটেড আয়ের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবেই মানুষ হচ্ছিলাম। হয়তো অভাব ছিল, কিন্তু চাহিদা ছিল না বলে অভাবটা অভাব বলে মনে হতো না। চাহিদা যদি খুব বেশি হয় তখনই কিন্তু সেই চাহিদার জিনিস পাওয়ার জন্য মনের মধ্যে একটা অভাবের সৃষ্টি হয়। কিন্তু আমাদের তো সেইভাবে কোনো চাহিদা ছিল না, যেরকমভাবে যা জুটতো সেটাকেই খুব সাদরে গ্রহণ করতাম। সেই অভ্যাসটা এখনও থেকে গেছে। এখনও ওই জন্য হয়তো লিমিটেড ইনকাম, কিন্তু অভাবটাকে রিয়ালাইজ করি না। তা এইভাবেই চলি। তা সব কিছু ঠিকঠাক চলছিল, বিয়েও হলো খুব সুন্দর একটা পরিবারে। আমাকে নিয়ে বাবা মার অনেক চিন্তা ছিল, কারণ কালো মেয়ে কী করে পার করবে। কিন্তু সব কিছুকে ভুল প্রমাণ করে দিয়ে একটা সুন্দর একটা পরিবার আমি পেলাম, যেখানে খুব সুন্দরভাবেই কাটছিল। তা এই প্রসঙ্গে বলে রাখি, যারা গায়ের রং কালো একদম চিন্তা করবে না, নিজেকে তৈরি করো। আর ভগবান আছে, তারপর ভাগ্য। কালো বলেই যে তার ভাগ্য খারাপ একদম নয়, আবার ফর্সা বলেই যে তার ভাগ্য ভালো, সুন্দরী বলেই যে তার ভাগ্য ভালো একদম নয়। এরকম অনেক উদাহরণ আছে আমার ঝুলিতে, আমি দেখেছি। আর এই ঠিকঠাক চলতে চলতে একটি পুত্র সন্তান হলো আমার। খুব আনন্দের মধ্যে দিয়ে সব কিছুই চলছিল, রোজকার কাজকর্ম সব কিছুর মধ্যে দিয়ে জীবনটা বেশ স্মুথলি চলছিল। হঠাৎ করেই 2020-তে আমি 19-এর থেকেই একটা ফ্ল্যাট কেনার পরিকল্পনা কিনলামও। হঠাৎ করে 2020-তে আমি যখন ফ্ল্যাটে শিফট করার 6 মাস পর আমার শাশুড়ি মারা গেলেন। তা এই সময় অনেকেই বলেছিল যে ফ্ল্যাটটা হয়তো অপয়া। যাই হোক, আমরা বিভিন্ন রকম সংস্কারের মধ্য দিয়ে তো চলি, যে আমাদের এই নতুন ফ্ল্যাটে আসার ফলে আমাদের জীবনে দুর্যোগ আসছে। কিন্তু সময় যত কারোর জন্য অপেক্ষা করে না, যে সময় যেটা হবার সেটা হবেই। আমার শাশুড়ি মা বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন, তার যাওয়ার সময় হয়ে গেছে, তিনি চলে গেলেন। শাশুড়ি মা চলে গেলেন মে মাসে। আর জুলাই মাস থেকে আমার কিছু সিমটম হঠাৎ করেই আমি দেখলাম আমার শরীরে, এবং সেই সিমটম নিয়ে আমরা পড়েছিলাম না, কারণ সেই সময় লকডাউন শুরু হয়ে গেছে। আমি পড়ে থাকতেই পারতাম, ডাক্তার নেই বলে। কিন্তু আমার পরিবার আমাকে ফেলে রাখেনি, আমাকে দেখানো হলো। আমার গলায় সমস্যা হয়েছিল, সেই জন্য এই প্রসঙ্গে আর একটা কথাও বলে রাখি, যে কী সমস্যা হয়েছিল সেই জন্য আমি আর একটা ভিডিও করব। আমি খালি দুর্যোগটা কিভাবে এসেছিল আমার জীবনে সেটাই আজকে আলোচনা করব। তারপর ENT ডাক্তারকে দেখানো হলো। প্রথম যে ডাক্তারকে দেখানো হলো তার ট্রিটমেন্টে আমি জানলাম যে আমার যেটা হয়েছে সেটা একটা ভীষণ বড় ইনফেকশান হয়ে গেছে আমার গলাতে। তা তড়িঘড়ি আমাকে সমস্ত ওষুধপত্র খেতে হবে, নাহলে অপারেশন করতে হবে। সেই সময় আমি সব ওষুধপত্র কিনে নিলাম, যাতে যদি হঠাৎ করে দোকানপত্র বন্ধ হয়ে যায় সেই জন্য। ওষুধ খাওয়াও শুরু করলাম। প্রায় 1 সপ্তাহ ওষুধ খেয়েছি, আমার গায়ে ফুসকা বেরোতে আরম্ভ করে দিল, জ্বর তার সাথে। তারপর ডাক্তার চেঞ্জ করে অন্য একটা ডাক্তার আমরা দেখালাম, KD বিশ্বাস ডাক্তার।
তো ওনাকে দেখানোর পর উনি কিছু টেস্ট করতে দিলেন এবং উনি আমাকে বললেন যে প্রাইভেটে আপনি আর দেখাতে আসবেন না। এই কথাটা শুনেই কিন্তু ধুকপুকুনি আমার বেড়ে গেল। উনি আমাকে বললেন যে উনি পিজিতে বসেন, উনি পিজির সার্জেন ইএনটির। তো ওনাকে আমি দেখালাম, পিজিতে উনি মঙ্গল আর শুক্রবার বসেন, উনি সেই কবে কবে বসেন সব কিছু একদম সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমরা পিজিতে দেখালাম। পিজিতে দেখানোর পর বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা, ব্লাড টেস্টও হতে থাকলো। তার সাথে সাথে ওনারা বললেন যে একটা বায়োপসি করাতে হবে, তার জন্য ভর্তি হতে হবে। বেশ কিছুদিন ভর্তি রইলাম। বায়োপসি হলো, বায়োপসিতে আমার কিছু ধরা পড়লো না। বায়োপসিতে কিছু না ধরা পড়ার পর তখন আমাকে বলল যে আপনারা একটু খরচা করে আরেকটা টেস্ট করাতে পারবেন, সেটার ফেসিলিটি কিন্তু এই হসপিটালে নেই। তখন ছিল না, এখন হয়েছে কিনা জানি না। তার কি না, সেটা হচ্ছে ইমিউনি হিস্ট্রি। রয় অ্যান্ড ত্রিবেদী থেকে পার্ক স্ট্রিটে আমার সেই পরীক্ষাটা করা হলো, ইমিউনি হিস্ট্রি। সেই ইমিউনি হিস্ট্রির রিপোর্টে কী ধরা পড়লো, থাকো আমার সাথে। কেডি বিশ্বাস ছিলেন আমার কাছে ভগবানের মতো। উনি রিয়ালাইজ করেছিলেন যে আমার কিছু একটা হয়েছে, উনি ধরেই ফেলেছিলেন। বায়োপসি রিপোর্টে ধরা না পড়লেও তিনি ধরে নিয়েছিলেন যে হয়েইছে, কোনো না কোনো রিপোর্টে ধরা পড়বে। ওই জন্য তিনি ইমিউন হিস্ট্রি আমাকে করতে দিয়েছিলেন এবং তাতে আমার ধরা পড়ল ফলিকিউলার লিম্ফোমা। এটা এক ধরনের ব্লাড ক্যান্সার, শ্বেত রক্তকণিকায় হয়। সে একটা দুর্যোগের দিন আমার কাছে এসে উপস্থিত হলো। এরকমই দুর্যোগ হঠাৎ করেই, ভয়াবহ একটা দুর্যোগ যা জীবনকে ছাড়খাড় করে দিতে পারে, সেরকম একটা আবহাওয়ার মধ্যে আমি এসে পড়লাম। তারপর কি করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম সে নিয়ে অনেক গল্প আছে, থাকো আমার সাথে। স্নান সেরে চলে এসেছি, আর ওইদিকে রান্না দেখো বসিয়ে দিয়েছি। ছোট জায়গা করে ভাত বসিয়ে দিয়েছি হাজব্যান্ডের মতো, আর ওইদিকে ডাল হচ্ছে, আর একটু পোস্ত করে নেবো, একটু অমলেট ভেজে দেবো, হয়ে যাবে। এইদিকে চাটা তো হাজব্যান্ডই করে সকালবেলা। চাটা চাপা থেকে থেকে চায়ের পর ও চা খেয়ে ওর স্নান হয়ে গেল, ওপরে গেছিলো স্নান করতে। আমি নিচে কাচাকুটি করতে করতে, স্নান করতে করতে চা পুরো ঠান্ডা জল, চা একদম ঠান্ডা হয়ে গেছে। এটাকে না মাইক্রো ওভেনে গরম করে নেবো, তারপরে খাবো। কিছুক্ষণ মানে হাফ মিনিট দিলেই একদম গরম হয়ে যায়। আর এই কাপগুলোতে গরম করা যায়, এটা গরম করে আগে চাটা খেয়ে নিই। গলাটা না একটু খুসখুস করছে। আর হসপিটাল থেকে সেই গলায় ভাপ নেওয়ার কথা বলেছিল, নাক দিয়ে ভাপটা নিয়ে মুখ দিয়ে ছাড়তে, সেটা আমার না ঠিক মতো করাই হচ্ছে না, কিন্তু এবার করতে হবে। এইদিকে ছোট কাকা চলে এসছে দেখা করতে, তোমরা থাকো আমার সাথে। বাজারে না ছোট কাকা? হ্যাঁ, বৃষ্টি পড়ছে। চাটাকে মাইক্রোওভেনে গরম করে নেবো, এটা আমি জানতাম না। মাই একদিন বলল যে এরকম করে চট করে গরম করে নিই, কারণ আমি প্রায় না, আমার সকালবেলা চা খেতে অনেক দেরি হয়ে যায়, ঠান্ডা চাটা ঢকঢক করে খেতে ভালো লাগে না, আর গরম করতেও ইচ্ছা করে না। তা এইভাবেই গরম করে নিয়ে দেখো একদম হাফ মিনিটও আমি দিলাম না, কিন্তু গরম হয়ে গেল। তা এইভাবেই চাটা গরম করে নিয়ে খেলাম। আসলে জীবনে যখন যে সমস্যা হয়, সেই সমস্যার মতো করে না নিজেকে তৈরি করে ফেলতে হয়, তাহলে সমস্যাটা আর সমস্যা বলে মনে হয় না। তাই যে গল্পটা শোনাচ্ছিলাম, জীবনের সমস্যা আমার হঠাৎ করেই এসেছিল। প্রথমে তো খুবই কষ্ট হয়েছিল। একটা নতুন পরিবেশ, একটা নতুন কিছু যদি জীবনে হঠাৎ করেই চলে আসে এবং সেটা যদি হয় ভয়াবহ একটা যন্ত্রণাদায়ক জিনিস, তাহলে তার সাথে খাপ খাইয়ে নিতে তো সময় লাগবেই। আমারও কিন্তু অনেকটা সময় লেগেছিল নিজেকে বোঝাতে, নিজেকে অনেকবার বুঝিয়েছি। আর প্রথম থেকে অবশ্যই আমি এটা বুঝিয়েছি আমাকে বাঁচতে হবে, আমি চলে গেলে হবে না, আমার ছেলের জন্য, আমার পরিবারের জন্য, আমার বাবা মার জন্য, হ্যাঁ, আমাকে বাঁচতেই হবে। তাই সেই বাঁচার ইচ্ছা থেকেই আমি আস্তে আস্তে করে সব কিছু দুর্যোগকে দু হাত দিয়ে সরাতে সামনের দিকে এগোতে শুরু করে দিয়েছি। অনেক আগেই, অনেকটা এগিয়েও এসেছি। তারপর কি হবে জানি না। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর চেক আপ হচ্ছে, চেক আপের মধ্যে আছি, খুব স্বাভাবিক আছি, সাধারণভাবে আছি। আমাকে দেখে কেউ বুঝতেই পারে না যে আমি কী রোগে আক্রান্ত। আর এই না বুঝতে পারাটাই হচ্ছে আমার কাছে একটা সদর্থক দিক, যে কেউ আমাকে দেখে বুঝছে না, মানে আমি সুস্থতার দিকে এগোচ্ছি। তো এরকম আরও অনেক গল্প এই রোগের ব্যাপারে
কি জিনিস আমার যে রোগটা হয়েছে, কীভাবে প্রথম থেকে চিকিৎসা করালে সেটা আর অন্যান্য রোগের মতনই একটা সাধারণ রোগে পরিণত হয়। সব রোগেই যন্ত্রণা আছে, কিন্তু এই যে আমরা ক্যান্সার মানেই যে আমরা মরে যাব এই ভাবনা থেকে দূরে থাকা যায়, সে সম্বন্ধে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আর এখানে আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে, প্রায় একটু ফুটলে আর একটু মাখা মাখা হয়ে যাবে, নামিয়ে নেবো। তো এরকম সবার জীবনে তো দুর্যোগ আসে, তোমাদের জীবনেও নিশ্চয়ই এরকম দুর্যোগ এসেছে। দুর্যোগ ছাড়া জীবন হয় না, আর জীবন মানেই হচ্ছে দুর্যোগ, সুখ, অনুভূতি। এগুলো না থাকলে, ফাইট যদি না থাকে জীবনে, সেই জীবন খুব সুন্দরভাবে অতিবাহিত করা যায় না। যত যুদ্ধ করব তত নিজেকে পরিণত করতে পারবো, ততই নিজেকে বিকশিত করতে পারবো, নিজের গুণগুলোকে টেনে বার করতে পারবো। যাই হোক, পোস্ত রেডি হয়ে গেছে। আর তার সাথে সাথে আর কি কি করেছি তোমাদেরকে দেখাচ্ছি। পোস্তর সাথে হয়েছে বিউলির ডাল বা কড়াইয়ের ডাল, হিং দিয়ে, একদম সুন্দর একটা জিনিস। আমার খেতে খুব ভালো লাগে, তবে হাজব্যান্ড মুসুরির ডালটাই পছন্দ করে। তবে একটা সংসারে সবার পছন্দকেই রাখা উচিত। যে একজন পছন্দ করে তার মনের মতো করে সব সময় করে দেওয়া হবে, আর নিজের পছন্দগুলোকে চাপা দিয়ে রাখা হবে, একদম উচিত নয়। নিজের পছন্দকেও সবসময় প্রায়োরিটি দিতে হয়। আর এরকম একটা পরিবারেরই দরকার যে সবার ইচ্ছা অনিচ্ছাগুলোকে একটুখানি খেয়াল করবে। একেই তো বলে ভালোবাসা। ভালোবাসা মানেই কি শুধু হাত ধরে ঘোরা আর বেড়াতে যাওয়া, এটা নয়। অনুভূতির মধ্যে দিয়ে ভালোবাসা প্রকাশ পায়। আর সেই ভালোবাসার প্রকাশ আমি লক্ষ্য করেছি আমার দুর্যোগের দিনগুলোতে, যখন হাজব্যান্ড সারাটা দিন আমার জন্য দৌড়াদৌড়ি করেছে, সারাটা দিন এদিক ওদিক করেছে যে কিভাবে আমাকে সুস্থ করে তোলা যায়। কিন্তু আমরা কোনো দিনও হাত ধরে ঘুরিনি। কিন্তু এই অনুভূতির মাধ্যমে সবাই জানে যে আমার নিজের লোক আমাকে কতটা ভালোবাসে। পরিবারের সবারই এরকম সহযোগী হয়ে ওঠা উচিত সব সময়। আর এই সহযোগিতার হাত যদি পরিবারের পক্ষ থেকে মানুষ পায়, সে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আর এদিকে হাজব্যান্ডকে তো রেডি করে দিলাম দেখতে পেলে। তার সাথে সাথে একটু চিংড়ি মাছ ছিল, সেটা বার করে নিয়েছি। এটা এখন রান্না করব না, এটা বেলার দিকে একটা আলু দিয়ে, পটল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তৈরি করে নেব, সেটা বেলার দিকে হবে। আর এখন তো সকালের দিকে যতটুকু পারলাম সেগুলো রেডি করলাম। এর সাথে সাথে কিছু আনাজপত্র ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। কাঁচা লঙ্কার বোটাগুলো না ছাড়ানো হয়নি, আর এই বোটা না ছাড়ালে কাঁচা লঙ্কা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই বোটাগুলোকে ছাড়িয়ে এগুলোকে ঠিকঠাক করে রাখবো। আর এখানে কিছু সবজি বার করে রেখেছি, ফ্রিজে তো ঘেমে যায় অনেক সময়, আমি আবার বাইরে বার করে আবার শুকিয়ে যায়, সেগুলোকে আবার ঢুকিয়ে রাখি। আর এর মধ্যে থেকে যেগুলো রান্না করব সেগুলো বার করে নেব। এই টুকটাক কাজকর্মগুলো গোছানোর মাধ্যমে অনেকটা সময় হয়ে গেল, বেশ বেলা হয়ে গেল। তা এইভাবেই জীবনটাকেও গোছাতে হয়। কি করলে জীবনটা সুন্দর থাকবে, কি করলে জীবনটা অনেকটা বেশি স্থায়ী হবে, সে চেষ্টাও কিন্তু আমাদের করতে হয়। এ ঠিক কাঁচা লঙ্কার বোটা ছাড়ানোর মতো আমিও করে চলেছি, প্রতিনিয়ত নিজেকে ভালো রেখে চলেছি। আর জীবনের স্থায়িত্বটাকে আরও কি করে বাড়ানো যায় সেই চেষ্টা খুব করে চলেছি। আর তার সাথে সাথে তো আমার সহযোগী হিসাবে আছে আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার বাপের বাড়ির লোকজন, আমার দেখো কাশি না মাঝে মাঝেই চলে আসছে, ওই যে গলাতেই তো আমার সমস্যা। আর তার জন্য আমাকে তো ভাপ নিতে বলেছে, দেখলেই এর আগেই আমি বললাম, কিন্তু সেটাই আমার নেওয়া হচ্ছে না। কিন্তু এই নেগলিজেন্সি করলে একদম হবে না, আমাকে এবার ভাপ নিতে হবে। আর আমার তরকারিটাও মোটামুটি রেডি হয়ে এলো। এইভাবে একটা দিন অনেকটা সময় সকালবেলাটা কাজকর্মের মধ্য দিয়েই কাটিয়ে দিলাম। তারপর আর তোমাদের সামনে আসতে পারিনি। একদম রাত্রিবেলা দোকান বন্ধের পর কিন্তু আমি এসেছি রাত্রিবেলা। সারাদিন চুল আর সেভাবে আঁচড়াতে পারি না, সকালবেলা যা হোক করে একটু সামনেটা আঁচড়ে নিই। দোকানে যাওয়ার সময়ও এক অবস্থা হয়, একটুখানি দেরি হয়ে যায় কাজকর্ম করতে করতে, তাই রাত্রিবেলা একটু চুলটাকে আঁচড়ে নিই। আর এই চুলটা হচ্ছে ভগবানের দেওয়া আমার সেরা উপহার। সবাই বলে আমি বিউটি পার্লার থেকে চুলটাকে সেট করে এসেছি, একদম নয়। তাই সব কিছু যন্ত্রণার যে সবসময় দুঃখের অনুভূতি আনে তা নয়, অনেক সময় সুখের অনুভূতিও আনে।
যেটা আমি বললাম যে চুলগুলো কিন্তু আমার চলে গেছিলো, আবার নতুন করে ভগবান আমাকে সাজিয়ে দিয়েছে। আর তার সাথে সাথে রাত্রিবেলা ব্রাশ করা, এইটা আমার অভ্যাস। আর এই ব্রাশ করতে করতেই আমি প্রথম অনুভব করেছিলাম যে আমার গলার ভেতরে কিছু একটা হতে চলেছে। তার রোজকার কাজকর্মের মধ্যে দিয়ে আজকের দিনটা ভালো কাটলো। আর তার সাথে সাথে তোমাদের সাথে আমার অনুভূতিগুলোকে শেয়ার করলাম, আরও ভালো লাগলো। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আর যা কিছুই হোক না কেন আগে ডাক্তারের পরামর্শ নাও। আজকের মতো টাটা।